কোটা সংস্কার নিয়ে আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকার পতনের পর এক এক করে দেশ ত্যাগ করেন আওয়ামী লীগ নেতারা। গত এক মাস আগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চিকিৎসার জন্য ব্যাংককে গেলে পুরো দেশে আলোচনা ও সমালোচনা জড়ো ওঠে। একদিকে যেমন সাবেক রাষ্ট্রপতি দেশ ত্যাগ করেন, অপরদিকে গ্রেপ্তার হন সেলিনা আয়াত আইভী। গত সোমবার দেশে ফেরেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে দোষী সাব্যস্ত না হলে তাকে গ্রেপ্তার করা যাবে না। আপনারা এই যে অল্প কয়েকজন ভাই আছেন, একই গোত্রের কিন্তু সবাই, আপনাদের ধরনের নিয়ন্ত্রণ করতে কিরকম ঝামেলা হয়ে যাচ্ছে। এরকম পুরো দেশের 18 কোটি মানুষকে নিয়ন্ত্রণ করা, যে আইন শৃঙ্খলাতে কত ধরনের কষ্ট, এটা আপনাকে দিয়ে আপনারা কিন্তু প্রমাণ করেন। এই জন্য আপনারা অনুরোধ করব, মানে আপনারা যে কষ্ট করে আসছেন, এবং এই জন্য আমি আপনাদের অনেক ধন্যবাদ দেই। আপনারা সবসময় খুব ভালো সংবাদ পরিবেশন করেন, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ দিই। আমি আপনাদের এবং আপনাদের পরিবারের সবাই আমার ঈদের শুভেচ্ছা। আমার কাছে আমার প্রত্যাশা এই পর্যন্ত পূরণ হয়েছে, এই জন্য আমি এরকম কোনো বড় ধরনের কোনো রিপোর্ট আমি পাই নাই। হ্যাঁ, রাস্তাঘাটে তো 2-1টা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা তো আমি না করবো না, কিন্তু ওই ধরনের কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটে 2-1টা ছোটোখাটো চুরি আমি এইগুলি তো হচ্ছে, এটা না, বাট বড় ধরনের। এই জন্য আমি মোটামুটিভাবে খুশি, যেমন আপনারাও খুশি, আমিও খুশি। এখন লোক শোনা আপনারা বলছেন যে অনেক মামলাগুলি আছে, যে কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই। ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় নেওয়া হয়। কথা শেষ করতে দেন ভাই, মাঝখানে কথা বলা যায় না। আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। এটা তো আপনারই আমাকে রিকোয়েস্ট করছেন, বলেন আপনারই বলেন নাই ভাই, হাসতেছেন তো, বলেন আপনারই বলছেন, আপনার কথাই তো আমি রাখতেছি, যে তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দেবো, কিন্তু একটা নির্দোষ লোকের আমি কেন সাজা দেবো? একটা আর ভাই শেষ করতে দেন, একটা দোষী যে হবে তারা আমরা শাস্তি দেবো। এখন এটার ক্ষেত্রে একটা কিশোরগঞ্জ, এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে। ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে, যদি দোষী না হয় ওনাদের আবার যার জায়গায় ফিরত আসবে। আর কোনো কিছু তো আপনারা দোয়া করে ভালো থাকেন, আমি আবার দেবো। এদিকে দেশে ফেরা নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, এটা দুঃখজনক। আমাদের মিডিয়ার পক্ষ থেকে যেমন আপনারা দেখবেন যে আমাদের যেই মুক্তিযুদ্ধ অধ্যাদেশটা হলো, সেটা নিয়েও কিন্তু এক ধরনের গুজব চলে, এবং এটা মেইন স্ট্রিম মিডিয়া থেকে হচ্ছে, যেটা সবচেয়ে দুঃখজনক। কারণ আমরা সোশ্যাল মিডিয়া একটা গুজব ছড়াতেই পারে, কিন্তু সেটা যখন মেইন স্ট্রিম মিডিয়ায় যায়, এটা আসলে আমাদের জাতিগতভাবে আমাদের জন্য আমরা পিছিয়ে আছি, এবং পরবর্তীতে ফ্যাক্ট চেকের মাধ্যমে সেটা জানতে হয় যে কতটুকু। তো এখানে অনেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করে থাকেন, এবং আপনারা দেখেছেন যে আমার পরিবারের মানহানি করা হয়েছে, ভুয়া চাঁদপুরের একটা ঘটনাকে আমার বাড়ির ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে, এবং আমার বাবার মানহানি করা হয়েছে সেখানে। আমরা তথ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলছি, এবং এই বিষয়ে আমরা এগুলো ডকুমেন্টেশন করে রাখছি যে আসলে কোন কোন মিডিয়ায় এই ধরনের নিউজগুলোকে ছড়ানো হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিসলিডিং শিরোনাম দেওয়া হয়েছে, থাম্বনেইল দেওয়া হয়েছে। সেখানে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে, সরকারের দায়িত্বের জায়গা থেকে না, যে কোনো নাগরিক তার প্রতি যদি অবিচার হয়, মানহানি হয়, অবশ্যই বিচার চাইতে পারে। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমি যথাযথ আইনগত পদক্ষেপ। আচ্ছা, শেষ প্রশ্ন, নির্বাচন তো রোডম্যাপ হয়ে গেল, তারপরে আপনার জায়গা থেকে আমাদেরকে একটু বলেন। নির্বাচনের রোডম্যাপ তো হয়নি, একটা ডেট দেওয়া হয়েছে, সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে, এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। এটি কি সংসদ নির্বাচন আগে না স্থানীয় সরকার এখন তো ওই রাজনৈতিক দলগুলোর থেকে যে কনসার্নটা ছিল স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে, এখন তো আর সেই সম্ভাবনাটা নেই, যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটা সময় নির্ধারিত করে দিয়েছেন। এবং আপনারা জানেন যে জনগণের আসলে যেই সেবাগুলো স্থানীয় সরকার থেকে পায়, অধিকাংশ সেবাই স্থানীয় সরকারের মাধ্যমে পেয়ে থাকে, সেগুলো বিঘ্নিত হচ্ছে দীর্ঘদিন ধরে, এবং এটা আমাদের একটা কনসার্ন। আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি, কিন্তু যে দৈনন্দিন সেবাগুলো দেওয়ার কথা সেগুলো দিতে পারছি না, কারণ স্থানীয় জনপ্রতিনিধি নেই। স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করাটা আপনারা জানেন সরকারের প্রথম থেকে বিশেষ সদিচ্ছা ছিল। কোন পর্যায়ে কতটুকু আমরা করতে পারি, স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে, কতটুকু আমরা করতে পারি সেটা আমরা দেখবো, এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য করবো। বিগত সময়ে তো আমরা দেখেছি যে কুমিল্লার নাম শুনলেই আওয়ামী লীগের এক ধরনের বিতৃষ্ণা বিষয় ছিল। তো এখানে অনেকগুলো কাজ আমরা দেখেছি, অনেক সময় প্ল্যান থেকে বাদ দেওয়া হয়েছে, যেহেতু এলজিআরটিতে আমি আছি।
এবং অনেকগুলো কাজ প্ল্যানে থাকলেও দীর্ঘদিন ধরে এখানে কাজগুলো করা হয়নি। একটা অবহেলা ছিল, তো সেই জায়গা থেকে এটা আমাদের একদম ন্যাশনাল পলিসির অংশ। যে অঞ্চলগুলো অবহেলিত ছিল, আপনারা জানেন উত্তরবঙ্গ অবহেলিত ছিল, কুমিল্লা ছিল, এবং বগুড়া, ফেনী সহ আরও কিছু অঞ্চল আছে যেগুলো আপনারা সবাই জানেন যে বিগত সময়ে উন্নয়ন কার্যক্রমের দিক থেকে অবহেলিত ছিল। তো আমরা সেগুলোকে প্রায়োরিটি দিচ্ছি। এই বিচারিক প্রক্রিয়াটি আমরা দেখতে পাই, মৌলিক সংস্কারগুলো আমাদের সামনে দৃশ্যমান হয় এবং নির্বাচনকালীন কিছু সংস্কার প্রয়োজন রয়েছে বিচার বিভাগের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, নির্বাচন কমিশনের। এগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু তার পূর্বে এই নির্বাচনকালীন সংস্কারগুলো নিশ্চিত করতে হবে, বিচারগুলো দৃশ্যমান বিচারিক প্রক্রিয়াটি নিশ্চিত করতে হবে, মৌলিক সংস্কারের দৃশ্যমান অবস্থা আমরা দেখতে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আমরা সবসময় দেখে এসেছি যে নির্বাচনকালীন সময় ক্ষমতার অপব্যবহার করা হয়, কালো টাকার বেশি শক্তির অপব্যবহার করা হয়। আমরা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই নির্বাচনে আমরা লেভেল প্লেইং একটি ফিল্ড দেখতে চাই, যেখানে ছোট দল হোক বড় দল হোক সবাই তাদের জায়গা থেকে স্বচ্ছ এবং এই সুষ্ঠু একটি নির্বাচনে একদম স্বয়ংক্রিয় এবং স্বয়ংসম্পূর্ণভাবে এই নির্বাচনগুলোতে তারা অংশগ্রহণ করতে পারবে। এবং তারা যারা তুলনামূলক এখানে বিভিন্ন ধরনের সবার বেশি শক্তির কথাই বলি আর অন্য যাই বলুন না কেন, রাজনৈতিক শক্তি সাংগঠনিক শক্তি সমান নয়, কেউ যেন কারো দ্বারা এখানে ক্ষমতার অপব্যবহারের শিকার না হয়। এবং যে অপ্রীতিকর ঘটনাগুলো আমরা বিগত নির্বাচনগুলোতে ভোট কেন্দ্র থেকে শুরু করে নির্বাচনী এলাকায় দেখেছি, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট চুরি করা, এই টাইপের ঘটনাগুলো যেন আমরা আগামী বাংলাদেশের কোনো নির্বাচনে না দেখি, সেই ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ততটুকু পেশাদারিত্বের পরিচয় দিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে এবং বিচার বিভাগের মাধ্যমে। আমরাও আপনাদের মতো একটু আগে এটা জেনেছি যে উনি আব্দুল হামিদ উনি হচ্ছেন দেশে এসেছেন। তো আসলে আমরা তো আমাদের জায়গা থেকে এটাই বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা অভ্যুত্থান পরবর্তী সরকার এবং অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে সরকার, তাদেরকে অবশ্যই যারা এতদিন ধরে ফ্যাসিস্ট যে আওয়ামী লীগ ছিল, ফ্যাসিস্ট হাসিনা ছিল, তাদের যারা এমন দোষর ছিল, যারা তাদেরকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছে এবং গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে ছিল, তাদের সামগ্রিক বিষয়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা কঠোর হস্তক্ষেপ চাই এবং এটা আইনগত প্রক্রিয়া যেন হয়। আমরা এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের সামগ্রিক যে স্টেপ এবং পদক্ষেপ কী নিচ্ছেন তারা, আমরা এই বিষয়টি অবজার্ভ করছি। আমরা বিশ্বাস করি যে তারা অন্তত এই সকল প্রশ্নে তাদের জায়গা থেকে তাদের শক্ত অবস্থান সবসময় তাদের কাজের মাধ্যমে ব্যক্ত করবেন। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।